এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রতিবারের মতো এবারও খুব বাজেভাবে পাত্রীর থেকে অপমানিত হতে হলো। এটা ছিল ইউসুফের 11 নম্বর পাত্রী দেখা। শারীরিকভাবে একটুখানি ত্রুটির জন্য অযোগ্যদের কাছেও খারাপ কথা শুনতে হয়েছে। ছেলেরাও রিজেক্ট হয়, তাও এত বাজেভাবে। এত হাই স্ট্যাটাস, বাড়ি গাড়ি সবই তাদের হওয়া যায়, কিন্তু পাত্রের একটু ত্রুটিতে সবাই কথা শোনাতে এক বিন্দু ছাড় দেওয়ার না। রুম থেকে বেরিয়ে উঁচু গলায় বাবাকে ডাকতে ডাকতে মোনা বলল, হোয়াট ননসেন্স পাপা, তুমি কারা ছেলের সাথে আমার বিয়ে দিবা? দুনিয়াতে আর ছেলে খুঁজে পাও না, শেষমেশ একটা ডিজাবলিড ছেলের সাথে? হাউ ডিয়ার ইউ বাবা, আমি কোন দিকে কম বলো তো? মিস্টার নিহাল মেয়েকে বোঝাতে নিচু স্বরে বললেন, চুপ করো মোনা, এত উঁচু গলায় কথা বলছো, তারা শুনবে তো। তার একটু সমস্যা, তাতে কি এমন বাধা তোমার? দেখতে কি কম স্মার্ট সে? তার সব আছে, অনেক বিত্তবান তারা, সেও খুব ভালো মনের। একটু মানিয়ে নাও, তুমি সুখে থাকবে। গোল্লায় যাক আমার সুখে থাকা। এমন ছেলে আমার স্ট্যাটাসের সাথে যায়? বুইরা বেটা, চুলগুলো দেখেছো তুমি? সরি পাপা, আমি একে বিয়ে করতে পারবো না। পাত্রপক্ষের সামনে মাথা নিচু হয়ে এলো নিহাল সাহেবের। মেয়ের এমন অকাণ্ডে লজ্জিত তিনি। মুনার এসব কটূক্তি সবই তারা স্পষ্ট শুনেছে। ইউসুফের ঘনিষ্ঠতম বন্ধু আবির, সে কিছুটা জড়তা নিয়ে এগিয়ে এসে বলল, সরি আঙ্কেল, আমরা আসি। ভদ্রলোক এগিয়ে গিয়ে হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি জানি তুমি কেমন ইউসুফ। আমি একটা ছেলে হারালাম, ক্ষমা করে দিও। ইউসুফ এগিয়ে এসে বিনয়ের সুরে বললেন, ইটস ওকে, আই এম সরি। মিস্টার নিহাল শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন তাদের যাওয়ার দিকে। বন্ধুত্ব জোরালো, আর মেয়ের সুখের কথা চিন্তা করে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিজের মেয়ে যে এত কটূক্তি করে কথা বলবে তিনি কল্পনাও করেননি। সিটে হেলান দেওয়া ইউসুফের দৃষ্টি বাইরের দিকে। আবির একটা গলা খাকিরি দিয়ে তার মনোযোগে পড়ার চেষ্টা করলো, সফলও হলো। ইউসুফ চোখ তুলে তাকাতেই আবির বলল, তুই তো চোখে আর্টিফিশিয়াল লেন্স লাগাতে পারিস, তাহলে তো লেন্সের স্পটটা বোঝা যাবে না, স্বাভাবিকের মতোই লাগবে। ফেক জিনিস আমার পছন্দ নয়। যে আমাকে পছন্দ করবে সে সত্যি আমাকেই দেখে পছন্দ করুক। না মানে বলেছিলাম তুই সব দিকে পারফেক্ট, বাট এই একটা। ইউসুফ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আবির বুঝতে পারল সে এই বিষয়ে কথা বাড়াতে আগ্রহী নয়। মাগরিবের নামাজ শেষে বারান্দায় গ্লাস খুলে সোফাতে গা এলিয়ে দিলেন ইউসুফ। মেয়েগুলো যখন কটূক্তি করে কথা বলে তার হৃদয়টা খুব আহত হয়। কথার তীরে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। তারা কি বোঝে এমন কষ্টদায়ক অনুভূতিটা? মিসেস নাহারের বয়সের কোটা 60 পেরিয়েছে সবে কয়েকদিন আগে। ছেলে মেয়ে মোট 7 জন উনার, 3 জন কানাডা, 3 ছেলে অস্ট্রেলিয়া, 1 জন সৌদি। তিনি হচ্ছেন ইউসুফ। ভাই বোনদের মধ্যে 3 নাম্বার তিনি। বিয়ের সিরিয়ালে আগে থাকলেও পিছিয়ে গিয়েছেন সবার পরে। ভাইরা স্টাবলিশড হয়েই নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে, অথচ বৃদ্ধ মা একাই থেকে যাচ্ছেন দেশে বছরের পর বছর। সন্ধে হলেই হামজা ভিলা ঘন অন্ধকারে আছড়ে পড়ে। মনে হয় যে শূন্য ময়দানে এটা এক ভুতুরে বাড়ি। আশেপাশে বাগান, বাড়ি থেকে বেরোলে সড়ক, এক জায়গাটা নির্জন। তাই তাদের বাবা এখানে বাড়ি বানিয়েছেন যেন ছেলের বউদের পর্দা করায় কোনো ত্রুটি হয় না। বাবার ইসলামিক আদর্শ কেউ মানতে না পারলে ইউসুফ হয়েছেন ঠিক বাবার মতো, অথচ বাকি সবাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে অনিশ্চিত মৃত্যুর দিকে। ইউসুফ কিচেনে গিয়ে 2 কাপ চা করে আনলেন। মায়ের রুমে এসে ওনাকে ধরে বিছানায় হেলান দিয়ে বসালেন। অতঃপর কপালে একটা চুমু দিয়ে কাপটা হাতে ধরিয়ে দিলেন। মিসেস নাহার ছেলের দিকে মুগ্ধ নজরে তাকান। ওনার চোখে তো ওনার ছেলে কল্পনার সত্যিই ইউসুফের মতন। তাহলে অন্যের চোখে তাকে কেন ভালো লাগে না? এত অমায়িক সৌন্দর্য তার, কেউ কি হৃদয় দিয়ে অনুভব করতে পারে না? চায়ের কাপে চুমুক বসিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, নিহাল সাহেবের মেয়েকে কেমন লাগলো? ইউসুফ গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। প্রতিবার পাত্রী দেখে এসে মাকে হতাশ করতে তার খুব খারাপ লাগে। মায়ের মলিন হয়ে যাওয়া মুখটা দেখলে হৃদয়ে চিনচিন ব্যথা ধরে। কবে সেই হালাল ভালোবাসার মানুষটা আসবে? কেমন লাগলো? ভালোই। কি বললো তারা? আমাকে পছন্দ হয়নি ওনার। মিসেস নাহার মুহূর্তেই উত্তেজিত হয়ে বললেন, এত খারাপ মেয়ে আমার ছেলেকে পছন্দ করলো না? ইউসুফ মাকে শান্ত করার উদ্দেশ্যে বললেন,
শান্ত হও মা, পছন্দ না হওয়ারই কথা। কেন পছন্দ হবে না? কোন দিক থেকে কম তুমি? সব আছে, সৌন্দর্য নেই। সত্যি তুমি অনেক সুন্দর, ইউসুফের মতন। ইউসুফ হেসে ফেললেন। কি সুন্দর তার হাসিটা। মায়ের জোড়াজুড়িতে আবারও তাকে পাত্রীপক্ষের সামনে বসতে হলো। আজও যে এমন কিছু হবে সেটা মনে মনে মেনেই নিয়েছেন তিনি। তাদের হৃদ্যতাপূর্ণ ব্যবহারে কিছুটা আশা দেখতে পেলেন তিনি, কিন্তু পুনরায় আশাহত হলেন যখন চশমা খোলায় পাত্রীর গোমড়া মুখ দেখলেন। তোতা পাখির মতো সুন্দর করেই কথা বলছিল এতক্ষণ, কিন্তু ইউসুফ চোখের গ্লাসটা খুলতে তার মুখ চুপসে গায়। আর নজর পড়ে না ইউসুফের মুখায়বে। বেশ কিছুক্ষণ নীরব থেকে বিদায় না নিয়েই আচমকা উঠে চলে যায় সে। ইউসুফ দীর্ঘশ্বাস ফেললেন তার যাওয়ার দিকে তাকিয়ে। পাশের ঘর থেকে তার উঁচু আওয়াজ শোনা যাচ্ছে। বাকিদের মতো তিনিও নিশ্চয়ই অবজেকশন দিচ্ছেন। ইউসুফ আবিরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ভদ্রলোক আসলে বিদায় নিয়ে চলে যাবে তারা। ভদ্রলোক আসলেন মিনিট 20 পর। ভেতরের রুম থেকে আওয়াজ আসাটা বন্ধ হয়ে গেছে। তিনি বিনয়ের সহিত ক্ষমা চেয়ে নিলেন দেরি হওয়ার জন্য। ইউসুফ বলতে লাগলেন, আপনাদের মনে হয় অস্বস্তিকর পরিবেশে ফেলেছি, ক্ষমা করুন। অনুগ্রহ করে আমরা আসি। বিদায় নিতে গেলে তিনি বাধা দিয়ে তাড়াহুড়োর সহিত বলে উঠলেন, কেন যাবেন? আপনার কি মারুয়াকে পছন্দ হয়নি? ইউসুফ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, ওনার মনে হয় আমাকে পছন্দ হয়নি। তিনি অবাকতার রেশ এনে বললেন, কে বলেছে হয়নি? সে তো রাজি। আবির চমকালেও ইউসুফ একটুও চমকালেন না। বোঝানোর ভঙ্গিতে বললেন, দেখুন, বিয়ে হচ্ছে পুরো জীবনের সিদ্ধান্ত। যদি আমার প্রবলেম মেনে নিয়ে রাজি হতে পারেন তাহলে অন্য কথা। আমি চাই না কোনো তোপে পড়ে অথবা জোড়াজড়িতে উনি রাজি হন। ভদ্রলোক বিষম খেলেন। আমতা করে বললেন, দুঃখিত, প্রথমে ও একটু অবজেকশন দিয়েছে, কিন্তু তোমার সম্পর্কে বিস্তারিত বলায় সে খুশি মনে রাজি হয়েছে। তুমি চাইলে কথা বলতে পারো আবার। তাদের আবারও প্রাইভেট রুমে মিট করতে দেওয়া হলো। ইউসুফ কোনো ভনিতা না করেই বললেন, ডোন্ট ফেয়ার, আমি জোর করব না। সত্যি করে বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? সে নিচু স্বরে উত্তর দিল, ভেবে বলছেন তো? সময় নিন, পরে জানালেও হবে। সে তাড়াতাড়ি করে বলে উঠল, তার প্রয়োজন নেই, আমি রাজি। ইউসুফ কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখাবের অভিব্যক্তি দেখে চুপ হয়ে গেলেন। আজকে শুক্রবার। ইউসুফ আর মারুয়ার নিকাহ। বিয়ে হয়েছে আসরের পর, কিন্তু দেখা হয়েছে ঈশা বাদে। বাসায় তেমন মেহমান নেই। বেলি ফুলের গাজরা আর গোলাপ দিয়ে ঘর সাজানো। হালকা আলো জ্বলছে ব্যালকনির চারপাশে। ঘড়িতে যখন কাটায় 9টা বেজে তিনি রুমে ফিরলেন। দেখে খুব ক্লান্ত মনে হয়েছে। মাগরিবের নামাজের পর কিছু খাবার নিয়ে এসেছিলেন রুমে। এরপরে আর দেখা যায়নি। মারুয়াকে নিজেই সালাম দিলেন। চুপ থাকতে দেখে বললেন, আমি দুঃখিত, আমি হসপিটালে ছিলাম। আপনি অনেকক্ষণ বসে রয়েছেন, অপেক্ষা করানোর জন্য সরি। ফ্রেশ হয়ে নিন। লোকটার ইনোসেন্ট মার্কা কথায় মারুয়ার রাগ যেন দুম করে ফেটে গেল। কণ্ঠে ঝাঁঝ এনে বলল, এখন খুব সাধু সাজা হচ্ছে না? খুব সাধু আপনি। তিনি মনে হয় বুঝলেন না কথাটা। ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। মারুয়া হাতের বালা টেনে খুলতে খুলতে বলল, আমার বাবাকে টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে করেছেন। সুন্দর কম বয়সী মেয়ে দেখে মাথা ঠিক ছিল না, টাকা দিয়ে কিনে এনেছেন আমাকে। ওনার চেহারায় বুঝে গেল তিনি বেশ চমকালেন। তবুও নীরবে শুনে গেলেন, এ বিয়ে আমি মানি না, আপনাকে স্বামী মানি না। আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না কখনোই। তিনি এবার চেয়ার টেনে বসে পড়লেন। শান্ত হয়ে খুবই সুশীল সুরে বললেন, এই কথাটা বিয়ের আগে বলতে পারলেন না? আমি তো জিজ্ঞেস করেছি বারবার, বিয়ের আগের রাতেও করেছি, তখন কেন বলেননি? আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল, তাই বলিনি। আমাকে বলতে পারতেন আপনার বাবার অগোচরে। সেটা বললে কাজ হতো? টাকা দিয়ে মুড়িয়ে দিয়েছেন তো। টাকা আছে বলেই বুড়ো হয়েও কুমারী বউ পেয়ে গেলেন। কিন্তু আপনি ভাববেন না আমি হাসি মুখে আমার সতীত্ব আপনাকে বিলিয়ে দিব। ইউসুফ নিশ্চুপ হয়ে প্রতিটা কথা হজম করে নিলেন, যেন উনি জানতেন এমন কিছুই শুনতে হবে ওনার। আর এটা আবার কেমন বিয়ে? হ্যাঁ, চোরের মতো এসেছি আপনার বাড়িতে, হাত মোজা পা মোজা বোরখা পরে। এভাবে বিয়ে করে মানুষ? সেকেলে কালচার। কই কই বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আপনার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে।
ইউসুফের স্বীয় নীরবতায় সে যেন আরও সুযোগ পেল। বলতে লাগলো, শুনুন, আমি আপনার সাথে থাকবো না। কিছুদিন পর আপনি বাবাকে ডেকে বলবেন আমাকে আপনার পছন্দ নয়, আপনি ডিভোর্স চান। আমি তো চাই না। চাইতে হবে, কারণ আমি আপনার মতো অসুস্থ কোনো মানুষের সাথে সংসার করতে পারবো না, ব্যাস। এই কথাটা বোধহয় ওনাকে আঘাত করলো। দৃষ্টি ফিরিয়ে নিলেন দ্রুত। ইউসুফ দীর্ঘশ্বাস ফেললেন। হাতের ঘড়ি খুলতে খুলতে বললেন, নামাজ পড়েছেন? না। পড়ে নিন, আমি ডিনার রেডি করছি। লোকটা চলে গেলে মারুয়া চমকালো। মানে লোকটা কেন ডিনার রেডি করবে? ঘরে কি কাজের লোক নেই? তার মানে আমাকে দিয়ে সব কাজ করানোর জন্য বিয়ে করেছেন? ও মাই আল্লাহ, এ কোন মুসিবতে পড়লাম। কোনো প্রয়োজনে ইউসুফ আবার রুমে আসলেন। কিছু হয়তো বলতে যাচ্ছিলেন, তার আগে মারুয়া গড়গড় করে বলে ওঠে, আমি কোনো কাজের বুয়া টুয়া না, ওকে? আপনাদের সংসারের কোনো কাজ টাজ আমি পারবো না করতে। সো হয় নিজের রান্না করবেন, নয়তো কাজের মানুষ রাখবেন। ইউসুফের অভিব্যক্তি বদলালো না। বরাবরের মতো চেয়ে রইলেন। কিছু বলতে চেয়েও মনে করতে পারলেন না। মেয়েটার বিরতিহীন কথায় গুলিয়ে গেছে মাথা থেকে। মারুয়া কোমরে হাত রেখে বলে, কি এখন রুমে থাকবেন? আমি চেঞ্জ করব। আমি যাচ্ছি। বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল ইউসুফ। ফ্রেশ হয়ে ডিনারে যেতে দেখল ইউসুফ মাকে ওষুধ খাইয়ে দিচ্ছেন। মারুয়া যেতেই মা বললেন, তোমার জন্যই অপেক্ষা করছিলাম বৌমা, বসে পড়ো। মারুয়া কোনোরূপ শব্দ বিনিময় করল না। ইউসুফ তীক্ষ্ণ চোখে তাকে পরখ করে নিজেই মায়ের পাতে খাবার তুলে দিলেন। মারুয়ার দিকে বাটিটা এগিয়ে নিজে খেতে বসলেই মা বলতে শুরু করলেন, আমার 7 জন ছেলে মেয়ে, কিন্তু কেউ পাশে নেই। বছরের সবচেয়ে বেশি সময় একমাত্র ইউসুফকে কাছে পাই, বাকি সময় একা কাটাতে হয়। তুমি আসলে এখন আর একা ফিল হবে না। মারুয়া সৌজন্যমূলক মাথা নাড়ল। মা আবারও বলতে লাগলো, ইউসুফ আমার সবচেয়ে বেশি আদরের। তুমি খুব ভাগ্যবতী, বুঝলে? আমার ছেলেকে কষ্ট দিও না। এই কথার পিঠেও তার কোনোরূপ উত্তর পেলেন না। মা ইউসুফের দিকে অপ্রস্তুতের মতো তাকাতেই তিনি হেসে ইশারায় বোঝালো, বাড়ির জন্য মন খারাপ, তাই এত চুপচাপ। ডিনার শেষ করে রুমে এসে এলোমেলো জিনিস গুছিয়ে রাখছিল। ইউসুফ এসে জিজ্ঞেস করলো, মায়ের সামনে এমন মুড অফ করে থাকলেন কেন? তো কেমন থাকতাম? একটু একটু কথা রিপ্লাই তো দিতে পারতেন। আপনার মায়ের সাথে এখন ফর্মালিটিস মেনটেন করে কথা বলতে হবে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এমন বলছি না, মাকে একটু সময় দিয়েন। বলে চলে যাচ্ছিলেন মারুয়া ভ্রুকুটি করে তাচ্ছিল্যের সুরে বলে, এখন বলছেন সময় দিতে, পরে হুকুম জারি করে বলবেন আমার মায়ের পা টিপে দিতে। খাইয়ে দাও, মশারি টানিয়ে ঘুমাও, ঘুম পাড়িয়ে দাও, অসুস্থ হলে সেবা করো, আরও কত কি। আই নো না এমন সিচুয়েশন আমার ফেস করতে হবে, বাট আই ক্যান্ট। এবার তিনি পিছু ফেললেন, গম্ভীর সুরে বললেন, আমার মায়ের পা আমি টিপে দিব, আমি খাইয়ে দিব, অসুস্থ হলে আমি সেবা করব, ঘর আমি গুছিয়ে দিব, আমি মশারি টাঙিয়ে দিব। আপনি কিছু করতে হবে না, কিন্তু আমার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলবেন না, নেভার। ওনাকে আঘাত দিয়ে কিছু বলবেন না। উনি এমন কিছু যদি বলেন যেটা আপনি করতে পারবেন না, আমাকে বলবেন, আমি করে দিব। তবুও অবাধ্য হবেন না। কোনো কিছু মানতে না পারলে কখনো রাগ দেখাবেন না। অনুরোধ করব, আমার মায়ের সামনে মন খারাপ করে থাকবেন না। মিথ্যে হলেও হাসি খুশি থাকবেন প্লিজ। মারুয়া বাঁকা মুখে অন্যদিকে ফিরে রইল। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। ব্যাগ থেকে তাড়াতাড়ি ফোনটা বের করে দ্রুত কয়েকটা বার্তা পাঠিয়ে দিল পরিচিত নাম্বারে। স্বপ্নে যার ঘরনির বধূ সেজে ছোট্ট একটা সংসার বুনেছিল, এই লোকটা সেই স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলেছে। আরও পাহাড় সম রাগ জমা হলো লোকটার ওপর। ইউসুফ রুমে আসলেন। হ্যাঙ্গারে অগোছালো শেরওয়ানি গুছিয়ে রেখে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মারুয়া ভ্রুকুটি করে এখনও তাকিয়ে আছে। অজু সেরে বিছানায় আসতেই মারুয়া 3 হাত দূরে সরে গেল। রুক্ষ স্বরে জানতে চাইল, আপনি কোথায় ঘুমাবেন? আমার বিছানায়। আমি এখানেই। ইম্পসিবল। কেন? আমি আপনার সাথে ঘুমাবো ভাবলেন কি করে? এত কিছু ভাবিনি। আই এম টায়ার্ড, আই নিড রেস্ট। তাহলে কি করব? আমি আপনার পাশাপাশি আসবো না, নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ডিম লাইট দিয়ে লাইট অফ করবেন। মারুয়া তৎক্ষণাৎ বলে ওঠে, আমি লাইট ছাড়া ঘুমোতে পারি না।
ইউসুফ কোনোরূপ কথা বললেন না, মাথার ওপর বালিশ দিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়লেন। মারুয়া আহতের মতো তাকিয়ে আছে ওনার দিকে। তিয়াসকে দেওয়া ওর প্রতিশ্রুতি এভাবে ভেঙে গেল। লোকটা ঝড়ের বেগে ওর গোছালো জীবনে ঢুকে সব এলোমেলো করে দিলেন, সব অনুভূতি মাটি চাপা দিয়ে দিলেন। মারুয়া উঠে বারান্দায় চলে গেল। অবিরত আসা কলটা রিসিভ করতেই ও পাশে কান্না ধকল শুনে হৃদয়টা দুমটে মুচড়ে গেল। ফোন কেটে ব্যালকনির দেওয়ালে চুপচাপ মাথা লাগিয়ে রইল। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এত তীব্র কেন? ঘড়ির কাঁটার শব্দ তুলে 12টা পেরোয়। ব্যালকনি থেকে ফিরে ঠিক 1 ঘন্টা বিছানায় এভাবে বসে আছে। ইউসুফ নড়েচড়ে উঠলেন। মাথা থেকে বালিশ সরে যেতেই লাইটের আলো চোখে তীব্র বাঁধল। পাশ ফিরতে দেখলেন হাতে বালিশ রেখে মেয়েটা এখন ওভাবেই বসে আছে, অনুভূতিহীন দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে ঘড়িতে চোখ বোলালেন, অতঃপর বালিশ নিয়ে উঠে ব্যালকনির দরজা খুলে সেখানে হয়তো ঘুমিয়ে পড়লেন। মারুয়া উঁকি মেরে ব্যালকনিতে চোখ বোলালেও ওখানের অন্ধকারে কিছুই দেখতে পারল না। বালিশ নামিয়ে চুপচাপ ভারী চোখজোড়া বুঝে নিল নিশ্চিন্তে। সকালে ঘুম ভাঙল ওনার লাগাতার ডাকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠে বসতেই পড়লেন। নামাজ পড়ে নিন। ঠিক সময়ে আমিও উঠতে পারিনি, লেট হয়ে গেছে। মারোর ইচ্ছে হলো লোকটাকে একগাদা কথা শুনে দিতে। বিয়ে করেছেন বলে ওনার মতে মতে চলতে হবে? ঘুমিয়েছেই ঘন্টা 3 আগে, এখন উঠে গিন্নিগিরি করতে হবে? উঠে নিন, সূর্য ওঠার টাইম ঢুকে যাবে। রাগে হিসিস করতে করতে ওয়াশরুম গেল অজু সরতে। মায়ের রুমে গিয়ে মুচকি হাসি বিনিময় করে জিজ্ঞেস করলেন, উঠলেন কখন? নামাজের পর ঘুম লাগেনি। বৌমা উঠেছে? মেয়েটা কেমন, ভালো মনের তো? হ্যাঁ মা। তোমার লেন্স স্পট নিয়ে কিছু বলেনি তো? বললে শুধু আমাকে বলো। আমার ছেলেকে আঘাত দিয়ে কথা বলার সাহস কিভাবে হলো জিজ্ঞেস করব। কিচ্ছু বলেননি মা? আমার ভারী পছন্দ হয়েছে, খুব মিষ্টি দেখতে। অলস ভঙ্গিতে নামাজ সেরে যেই বিছানায় গাটা এলিয়ে দেবে অমনি তিনি রুমে আসলেন। পিরিস হাতে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, আমি দুধ চা খাই না। মায়ের জন্য, মাকে দিয়ে আসুন। আপনি দিলে কি? আপনি দিয়ে আসুন। রাগে মন চাইলেও চায়ের কাপটা ছুঁড়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে। চোখের সমস্যার সাথে মাথারও সমস্যা হবে, ডিভোর্সটা 3 ধাপ এগিয়ে যাবে। কিন্তু কিছু বলল না, চুপচাপ মায়ের রুমে যেতে দেখলো তিনি বালিশে হেলান দিয়ে চোখ বুজে আছেন। মারুয়া চায়ের কাপটা বক্সে রেখে ডাক দিতেই তিনি চোখ খুলেন। মারুয়া চা এগিয়ে দিতেই বললেন, তুমি কেন কষ্ট করতে গেলে, তাও এত সকাল সকাল? সে মুখে সরল হাসি ঝুলিয়ে বলে, 1 কাপ চাই তো, সমস্যা নেই। বলেছিলাম, তুমি মনে হয় জানো না আমি সুগার মেনটেন করি। সুগার দিয়েছো বেশি? মারুয়া এবার থতমত খেয়ে গেল। চাই তো বানায়নিও, সুগারের পরিমাণ বুঝবে কি করে? মায়ের জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, খেয়ে দেখুন অল্প ঠিক আছে কিনা। হালকা চুমুক মুখে নিয়েই চমকিত হলো, খুশি হয়ে বললেন, বাহ, দারুণ, একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা খান। ইয়া বড় এক গুরু দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে রুমের দিকেই এগোচ্ছিল একটু ঘুমাবে বলে। ডাইনিংয়ে দেখে ইউসুফ টিফিন বক্স রেডি করছেন। মারুয়াকে দেখে বললেন, নাস্তা ঢেকে রাখা আছে, খেয়ে নিন। আমি এখন খাবো না, ঘুমাবো। এত সকাল নাস্তা করি না আমি, খ্যাতদের মতো। শেষ সম্বোধনটা বিড়বিড়িয়ে করলেও ইউসুফ ঠিকই শুনে ফেললেন। বললেন, ঘুম থেকে ওঠার পরেই করিয়েন। খাবার কি গরম করে খেতে হবে? হ্যাঁ। বাসায় কি ম্যাড নেই? বাসায় আজকে নিয়ে আসবো। কিপটা। ওর এই বাক্য হজম করে নিলেন। শার্টের হাতা গুটিয়ে টিফিন বাক্স হাতে নিতেই বেরোতে বেরোতে বললেন, দরজাটা লক করে নিন, হসপিটালে যাচ্ছি। হসপিটালে কি বউ রেখে আসছেন নাকি? এতবার যান কেন? বোন রেখে আসছি। মারুয়া আর রিপিট করলো না। উনি বেরিয়ে গেলে দরজা লাগিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, এখন একটু শান্তিতে ফোনে কথা বলা যাবে। তিয়াসের সাথে কথা বলতে বলতে কখন ঘুমালো মনে নেই। ঘুম যখন ভাঙলো বাইরে বেশ চেঁচামেচি শোনা গেল। রোদ ওঠার পরও বেশ ঠান্ডা লাগছে। ফ্রেশ হয়ে গায়ে শাল জড়িয়ে ব্যালকনিতে আসতেই দেখলো বাইরে বিরাট আয়োজন। এইমাত্র বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। 2-3 ঘন্টার মধ্যেই এত কিছু কিভাবে হলো? সকাল অবধিও তো মনে হয়েছিল বাড়িটাও কারো মৃত্যুতে শোক পালন করছে। মারুয়া চারপাশে চোখ বুলিয়ে রাজকীয়তা দেখছিল। অমনি দেখলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে 2 পকেটের হাত গুজে ড্রয়িং রুমে পা রাখলেন ইউসুফ। ডেকোরেট করার লোকদের কিছু একটা অর্ডার দিয়ে রুমের দিকেই আসছিলেন। মারুয়া ভেতরে চলে গেল।
বালিশের পাশ থেকে চট করে ফোনটা লাগেজে ঢুকিয়ে নিতে নিতে উনি ঢুকে পড়লেন। হ্যাঙ্গার থেকে গায়ে ব্লেজারটা জড়িয়ে নিতে নিতে জিজ্ঞেস করলেন, ব্রেকফাস্ট করেছেন? না। কখন উঠেছেন? এখন। আর কোনো বাক্য বিনিময় হলো না। তিনি বেরিয়ে গেলেন। পাশ কেটে যাওয়ার সময় মারুয়া লক্ষ্য করলো ওনার গালে কপালে গালের নিচে লাল লাল দাগ। ব্যালকনিতে শোয়ায় মশাবতায় স্বাগতম জানিয়ে গিয়েছিল। এদিকে খিদেতে মারুয়ার পেটে মারামারি শুরু হয়ে গেছে। কিচেন কোন দিকে সেটাই তো জানে না। আশেপাশেও কেউ নেই। লোকটা হয়তো তার মায়ের রুমের দিকে গেলেন। রুমে ফ্রিজ আছে, সেটা খুলতে যাবেই তখনই দরজায় নক হয়। একজন মহিলা খাবার দিয়ে এসছেন। পছন্দের সব কিছু দেখে তার খিদে সামলাতে পারল না। গেস্টের কোলাহল চারিদিকে। একটু আগে সারি সারি গাড়ি ঢুকেছে হামজা ভিলাতে। হাসি মুখে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছিলেন ইউসুফ। আচমকা চোখ পড়ল দোতলার সিঁড়িতে। কয়েক সেকেন্ডের জন্য হার্টবিট মিস হয়ে গেল কয়েকটা। ভ্রুকোচকে পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিলেন তড়িৎ। তারপর দ্রুত সিঁড়ি বেয়ে উঠে তাকে আটকে বললেন, রুমে আসুন, একটু কথা আছে। মারুয়া বেশ বিরক্তি নিয়ে বলল, পারবো না, এখনো কারোর সাথে মিট করতে পারলাম না। দরকারি কথা থাকলে পরে বলিয়েন। দেখে সরুন তো, আমি যাব। ইউসুফ ওর বিরক্তি অগ্রাহ্য করলেন না। হাত ধরে টেনে উপরে নিয়ে আসলেন। দরজা আটকে বললেন, নিচে যাবেন না আপনি? মারুয়ার রাগ যেন দুম করে ফেটে পড়ল। বলল, কেন, গেলে কি সমস্যা? আপনি যাবেন, আমি যাব না। রিসেপশন কি আপনার একার নাকি? আপনি যাদের সাথে মিট করবেন রুমে এনে তাদের সাথে কথা বলুন অথবা গল্প করুন। বাইরে অনেক পুরুষ। আশ্চর্য, ওরা তো পর কেউ না, আমার বাবা কাকা মামারাই। দরকার নেই, আপনি যাবেন না। মারুয়া ঠোঁট বাঁকিয়ে ইউসুফের কথাটা পেছনে ফেলে হিল পায়ে কটকট শব্দ তুলে হেঁটে গেল। ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এত অবাধ্য মেয়েটা। নিচে এসে সবার সাথে হাই হ্যালো করছে মারুয়া। কারো কারো সেলফিতেও উকি দিচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না কোন এসে। এত চটর পটর করছে, মনে হচ্ছে সে রিসেপশনে আসা একজন গেস্ট। ইউসুফ এক করে আবিরের সাথে হ্যান্ডশেক করতে করতে আর চোখে মারুয়াকে দেখছিলেন। অনেক জোড়া দৃষ্টির কেন্দ্রবিন্দু সে। অনেকে বিমোহিত হচ্ছে ওর রূপের ঝলকে। একেবারে নিরুপায় হয়ে নিজে এক গ্লাস অরেঞ্জ মেক করে ওর কাছে এলেন। জুসটা ওর দিকে এগিয়ে দিলে বলল, আমি খাবো না। আপনার জন্য নিয়ে এসেছি, অল্প খেয়ে নিন। পাশ থেকে মারুয়ার মামাতো বোন ফোড়ন কেটে বলল, তুলা ভাই কষ্ট করে বানিয়ে এনেছে, খেয়ে নে না। ইউসুফের দিকে ভ্রুকুচকে ভেঙচি কেটে অরেঞ্জটুকু খেয়ে উদ্ধার করলো তাকে। কিছুক্ষণ পর অনুভব করলো মাথাটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। এরপর আর কিছুই মনে নেই। রাতের অন্ধকার নেমে আসছে চারিদিকে। হাতের গোনা কয়েকজন ছাড়া এক্সট্রা মেহমান কেউ নেই। ইউসুফ চা বানিয়ে মায়ের রুমে আসলেন। মা বললেন, কাজটা তুমি ঠিক করোনি ইউসুফ, বুঝিয়ে বলতে তাকে, কিন্তু আই নো, বাট উনি শুনতে রাজি নন আমার কথা। তুমি ওর উপর কঠোর হয়েও না, বুঝিয়ে বলো, আস্তে আস্তে মানিয়ে নেবে। চোখ থেকে ঘুম সরতেই গা মুড়ালো মারুয়া। কিন্তু এত ভারী ভারী ফিল হচ্ছে কেন? হাত বাড়িয়ে ল্যাম্পশিটের আলোটা দিতেই মুখ হা হয়ে গেল ওর। এখনও রিসেপশনের ওয়ার্নিং। আজকে রিসেপশন তাহলে? উঠে আপাতমস্তক নিজেকে আয়নায় দর্শন করলো। মস্তিষ্ক ঘাটতে সকালের ঘটনাগুলো মনে পড়লো। কিন্তু এই মুহূর্তে খুব আনইজি লাগছে ভারী কাপড়ে। সব ভাবনা ছেড়ে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসলো। জগ ঢেলে পানি খেতে গিয়ে মনে পড়লো জুস খাওয়ার কথা। কিছু একটা মনে হতে রাগের সীমা ছাড়ালো মারুয়ার। তখনই রুমে আসলেন ইউসুফ। তাকে এমন রাগে ফুঁসতে থেকে তাকিয়ে রইলেন। কিছু মুহূর্তের মধ্যেই হলো অ্যাটাক। মারুয়া ইউসুফের গলা চেপে দাঁত কিরমির করে বলে, হিংসুটে লোক, আমাকে ঘুমের ঔষধ কেন দিয়েছিলেন জুসে? আপনি চাচ্ছিলেন না সবার সাথে আমি মিট করি, এমন কেন করলেন? মা বাবার সাথেও দেখা হয়নি আমার। আপনি এতটাও খারাপ আমি জানতাম না। আই হেট ইউ। কথা বলতে গিয়ে ওর কান্না চলে আসলো। কলার ছেড়ে চোখ মুছতে মুছতে ব্যালকনির দিকে চলে গেল। ইউসুফ থায় দাঁড়িয়ে রইলেন ওভাবেই। মারুয়ার চোখে চিকচিক করা পানিটুকু ইতিমধ্যে বক্ষস্থলে কম্পন তুলে দিল। কেঁদে কেটে গাল ফুলিয়ে এক পাশ হয়ে চুপচাপ শুয়ে পড়ছিল। তিয়াসের কথা মনে পড়ছে খুব। তাদের প্রথম দেখা। ভার্সিটির পাশের রেস্তোরাঁয় বসে ঝালে হাউতাস করে ঝালমুড়ি খাচ্ছিল মারুয়া। রোজকার মতো ক্লাস শেষে রেগুলার এই দোকানে আসা হয়। সেদিন ছিল বর্ষামুখর দিন। সে আর তৃষ্ণা বৃষ্টি থামার অপেক্ষায়। অবশ্য মারুয়ার তাড়া ছিল না। যতক্ষণ এখানে বসে থাকতে হবে ততক্ষণ ঝালমুড়ি খেতে পারবে। কিন্তু সময় থেমে নেই। সন্ধে নেমে এসেছিল প্রায়। কারো ফোনে চার্জ নেই।
আচমকা দুম করে বাইকের শব্দ তুলে কেউ এসে সামনে দাঁড়ালো। মুহূর্তেই কাদায় ভরে গেল মারোয়ার সাদা রঙের জামাটা। চোখ খিচে বাইকারকে ইচ্ছা মতো গালি দিয়ে যখন চোখ খুলল, দেখলো ছেলেটা বাইক থেকে নেমে রাগে দৃষ্টিতে ওর চোখে এক হাত সামনে। মারোয়ার মুখখানা ভয়ে চুপসে যায়। কি ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে রে বাবা। কাঁপা কাঁপা হাতে তৃষ্ণার হাত ধরে বলল, চল আমরা হেঁটে যাই, বৃষ্টি মনে হয় থামবে না। অথচ তৃষ্ণা বলল, ও আমার ভাইয়া রে, নিতে এসেছে, তুইও আমাদের সাথে চল। ছেলেটা তৎক্ষণাৎ বলে উঠল, আমার বাইকে কোনো থার্ড ক্লাস মেয়েকে বসাতে পারবো না। মারোয়ার রাগ চরমে উঠে গেল। একটু আগে যে তার দৃষ্টি দেখে কাঁপছিল, সেই তখন মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, নেবেন না? ওকে দেখুন আমি কিভাবে আপনাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই। আই এম নট এ টিমিড লাইক ইউ আজেরা পোলা। হোয়াট? আই এম টিমিড? মারোয়ারের ইচ্ছে হলো না উত্তর দিতে। খট করে ছাতা মেলে পা টিপে টিপে ঈষৎ অন্ধকারে মিলিয়ে যায় সে। হঠাৎ ইউসুফের ডাকে ভাবনা চেত হয় ওর। ফোলা ফোলা চোখে ঘাড় ঘুরিয়ে তাকাতেই উনি বললেন, আপনার বাসা থেকে গেস্ট এসেছেন, নিচে অপেক্ষা করছেন। কে? মা বাবা সবাই। মারোয়া এক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে রয়। সত্যি বলেছে ও তো লোকটা। রাত তো কম নয়, এত রাতে তারা সত্যি আসবে? নিচে নেমেই খুশিতে চকমক করে ওঠে তার চেহারা। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরতেই কোনো অজানা কারণে ঝরঝর করে কান্না চলে আসলো। ভাই বোন সহ বাকিদের সাথে আলাপ শেষে মন খারাপ উবে গেল। কিন্তু পুরো সময়টাতে উনি একবারও আসলেন না। মা যখন জিজ্ঞেস করলেন, ইউসুফ কোথায়, তখন স্মরণে এলো সে তো শ্বশুরবাড়িতে, একটা বড় আছে। বলল, আমি জানি না। আমাদের ইউসুফই আসতে বলল, হুট করে ফোন করে বলে রেডি হয়ে চলে আসতে। তোর নাকি মন খারাপ। আমরা বাইরে বেরিয়ে দেখি গাড়িও পাঠিয়ে দিয়েছে। যাকগে, তার সাথে মানিয়ে নিয়েছিস তো? মারোয়া একান্ত ভাবনা ভেঙে বলল, মানিয়ে নিয়েছি না ছাই মা। লোকটা কত শেয়ানা তোমার আইডিয়াই নেই। আজকে কি হয়েছে জানো? ইউসুফ ফিরলেন হাতে কোনো ডিশ নিয়ে। প্রথমে মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজকে সবাই থেকে যাবেন প্লিজ। ইনশাআল্লাহ। মারোয়া ঠোঁট বাঁকিয়ে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে আওড়ালো, কি আল্লাহ। ইউসুফ হালকা হেসে প্রস্থান করলেন। ওয়াশরুম থেকে উজু করে টাওয়াল খুঁজতে খুঁজতে বললেন, রাতে অজু পরে ঘুমান? না। তিনি বললেন, ইমাম ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহর সমীপে ফেরেশতাটি আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সহিহ ইবনে হিব্বান 3/328 থেকে 329, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 1/317। অন্য হাদিসে আরও ফজিলত বর্ণিত আছে যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রাবস্থায় জিকির করতে করতে ঘুমানো ব্যক্তি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আবু দাউদ, সহিহ হাদিস নম্বর 5032, 13/262। বুঝেছি। আমার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকবেন। আমি জেগে ওঠার পর আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইবেন, কিন্তু আপনার জন্য চাইবেন না, আমার খুব খারাপ লাগবে। হাদিসটা শুনে মারোয়ার একটু হলেও এমন লাভের লোভ জাগলো, কিন্তু উষ্ণতা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে অজু করবে ভাবতেই আবারও জমে গেল। বলল, এত ঠান্ডা পানি দিয়ে অজু করব কিভাবে? আপনার মতো তো টাটকা টক না আমার। তিনি চুপচাপ চলে গেলেন। গেস্টরা ডিনার শেষে আধ ঘন্টা আগেই চলে গিয়েছেন। মারোয়া ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছিল, কিন্তু ব্ল্যাঙ্কেট তো একটা, লোকটা কি গায়ে দেবে? পরক্ষণে ভাবলো, এত কিছু আমি কেন ভাববো? ইউসুফ রুমে আসলেন। জগে করে গরম পানি ওয়াশরুমে রেখে এসে বললেন, গরম পানি দিয়ে অজু করে নিন। মারোয়া আস্তে আস্তে বেরিয়ে আসলো কম্বল ছেড়ে। অজু করে এসে তিত্তির করে কাঁপতেই উনি টাওয়াল এগিয়ে দিলেন। ছুটে গিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকতেই তিনি বললেন, আমি কোথায় ঘুমাবো? বেলকুনিতে।
ওখানে প্রচুর ঠান্ডা, মশাও। মারুয়া কিছুক্ষণ কি ভেবে বলল, তাহলে সোফায় ঘুমান, আমার দিকে একদম তাকাবেন না। ওকে। মাঝরাতে আচমকা ঘুম ভেঙে গেল মারুয়ার। এপাশ ওপাশ করতে আচমকা চোখ গেল সোফায়। আধো অন্ধকার হলেও রুমের সবকিছু স্পষ্ট। লোকটাকে সোফায় না দেখে চট করে উঠে বসলো মারুয়া। ওয়াশরুমের দরজাও বন্ধ, ব্যালকনির গ্লাসও বন্ধ। লোকটা গেলেন কই? স্লিপার পায়ে উঠে দরজা পর্যন্ত এগোতে গা ছিমছিম করে উঠল ওর। বাইরে আলো জ্বলছে, কিন্তু পুরো মহলটা ফাঁকা। ভয়ে রুম থেকে বেরোনোর সাহস হলো না। মাঝরাতে বাসায় একা ছেলে, মা ছেলে কোথাও চলে গেল না তো? স্লিপার পায়ে উঠে দরজা পর্যন্ত এগোতেই এই মুহূর্তে বিশাল বড় রুমটায় একা থাকতেও ভয় হচ্ছে মারুয়ার। কেমন ভুতুরে লাগছে। যেভাবেই হোক ওনাকে খুঁজতে হবে, নয়তো ভয়ে দম বন্ধ হয়ে মারাই যাবে ও। ফ্ল্যাশ জ্বালিয়ে পা টিপে টিপে সিঁড়ি পেয়ে নিচে নামলো। সিঁড়ি পেরিয়ে কোনার ঘরটার দিকে এগোতেই ঠাস করে কিছু শব্দ শুনে গলা কাঁপিয়ে চিৎকার দিতেই হন্তদন্ত হয়ে ইউসুফ এসে হাজির। ভয়ে ওনার বুকে পড়ে কাঁপতে থাকে ক্ষণকাল। ভয় পাওয়ার মতো কিছু না, আমার হাতে লেগে শোপিস পড়েছে। আধা মিনিট পর নিজেই ছিটকে দূরে এসে বুকে ফু দিয়ে বলে, আপনি আমাকে রেখে আসলেন কেন? এখন যদি ভয়ে আমার কিছু হয়ে যেত, কত ভয়ে ছিলাম আমি। দোতলায় একা একটা রুমে আমি কি করে থাকতাম? কোথাও গেলে তো আমাকে নিয়ে যেতেন। ওর কাঁপা কণ্ঠ শুনে ইউসুফ অনুতপ্ত হলেন। বেশি ভয় পেয়েছে। অপরাধ স্বীকার করে বললেন, মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই দেখতে আসছিলাম। চলুন রুমে। রুমে এসে শুয়েছে কয়েক মিনিট হলো। ব্ল্যাঙ্কেট থেকে উকিঝুঁকি মেরে সেদিকেই তাকাচ্ছে। সবকিছু কেমন দানবের মতো লাগছে। কালো রঙের ফ্রিজটা যেন সাক্ষাৎ দানব। সবকিছু হাঁ করে যেন তাকিয়ে আছে। নড়াচড়া করলেই গিলে ফেলবে। না পারতে উঠে বসে পড়ল মারুয়া। ল্যাম্পশিটের লাইট জ্বালিয়ে বলল, শুনছেন? ইউসুফ ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। সে বলল, আমার না ভয় করছে, আপনি বিছানায় এসে ঘুমান প্লিজ। আমি আছি তো, ভয় পাওয়ার কিছু নেই এখানে। আপনি নিশ্চিন্তে ঘুমান। না, কিছু একটা তো আছে এই রুমে, আমার ঘুম আসবে না, আপনি পাশে আসুন। শিওর তো? শিওর শিওর, সকালটা হয়ে যাক কোনো মতে। ইউসুফ পাশে এসে শুতে বলল, আপনি একদম এ পাশে আসবেন না, যেভাবে ঘুমিয়েছেন ওভাবেই থাকবেন। ওকে। 3 কুল দোয়া দুরুদ পড়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল মারুয়া। আর তিনি মুচকি হাসছেন ওর রিয়াকশনে। শুনছেন? উঠুন প্লিজ, ফজরের টাইম চলে যাচ্ছে। ইউসুফের অবিরত ডাকে বিরক্তি নিয়ে চোখ খুলল মারুয়া। সরু চোখে তাকে এত কাছে দেখে চোখ খুলে দেখে ওর হাত লোকটার বুকে। তড়িৎ হাত সরিয়ে নিয়ে আমতা আমতা করতে থাকলে তিনি বলেন, কাল থেকে ব্লেজার পরে ঘুমাতে হবে। আমার বুক, গাল ফালা ফালা করে দিয়েছেন নখ দিয়ে। এত লম্বা নখ কেন? কেন এমন করেছি? ভূতের ভয়ে। তিনি উঠে গেলেন। মারুয়ার ঘুম উধাও। কি করেছে এখনও মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না। ততক্ষণে তিনি অজু করে এসে হাত মুখ মুছছিলেন। এই হিম শীতে ঠান্ডা পানি দিয়ে কিভাবে অজু করেন লোকটা? ওনার কাঁপাকাঁপি দেখে ঠান্ডায় মারুয়া কম্বলটা আরও গাঢ় করে জড়িয়ে নিল। তিনি মুচকি এসে বললেন, উষ্ণতা ছাড়ুন, আমি গরম পানি করে আনছি। না, আমি বের হব না। আল্লাহ পানিশমেন্ট দিবেন। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। শীতের মৌসুম পার হলেই পড়ব। কাইন্ডলি এখন আমাকে ডাকবেন না প্লিজ। 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে? প্লিজ নামাজটা পড়ে ঘুমান। ইউসুফের এত অনুরোধ ফেলে সে বেউসের মতো ঘুমালো। দুপুরবেলা ইউসুফ বাইরে থেকে এসে দেখলেন গেস্ট রুমে বিছানায় আতশোয়া হয়ে সে ফোন কল করে যাচ্ছে। ওনার ফোনও আছে। ইউসুফ দরজায় নক করতেই মারুয়া থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি পাওয়ার অফ করে নেমে এসে বলে, কি হয়েছে? মায়ের রুমে গিয়েছিলেন? যাওয়ার সময় বলছিলাম মার খাবার শেষ হলে ওষুধটা খাইয়ে দিতে। মারুয়া চুপ হয়ে যায়। ইউসুফ বেশ কবার বলে গিয়েছিলেন, অথচ ফোনে এতই মত্ত ছিল যে ওষুধটা খাওয়াতে পর্যন্ত মনে নেই। হাতের পার্সেলগুলো ডাইনিংয়ে রেখে পিছু ফিরে তাকালেন ইউসুফ। মারুয়াকে চুপ থাকতে দেখে অস্থির চিত্তে জিজ্ঞেস করলেন, আপনি মাকে খাওয়াননি ওষুধ? মারুয়া ভয় পেয়ে যায়। মুখ ফসকে হ্যাঁ শব্দটা বেরিয়ে আসে। ইউসুফ নিশ্চিন্ত হলেন। ডেকে রাখা প্লেটগুলো তুলে পার্সেল সার্ভ করতে করতে জিজ্ঞেস করলেন, নামাজ পড়েছেন জোহরের? না, পড়ে আসছি। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর রাতের খাবার সামনে রাখা হলে, এমত অবস্থায় সালাতের তাকবীর বলা হলে, তখন রাত্রের খাবার খাওয়া শুরু করবে।
খাবার খেতে তাড়াহুড়ো করবে না, খাবার শেষ না হওয়া পর্যন্ত। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার রাখা হতো। এমন তো অবস্থায় সালাত নামাজ শুরু হলে তিনি খাবার খেয়ে শেষ করার আগে সালাতের জন্য যেতেন না। এমনকি তিনি ইমামের কিবারাত শুনতে পেলেন। তাড়াহুড়োর প্রয়োজন নেই, খেয়েই নামাজে যান। মারুয়া চুপচাপ বসে পড়ল একটা চেয়ার টেনে। ইউসুফকে যেতে দেখলে ব্যস্ত হয়ে প্রশ্ন ছড়ে, কোথায় যাচ্ছেন? মাকে আনতে। মারুয়া তৎক্ষণাৎ উঠে পড়ে, ব্রেক না নিয়ে বলে, আমি যাচ্ছি, আমি ডেকে আনছি। ইউসুফ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন ওর যাওয়ার দিকে। মারুয়ার রুমে এসে দেখে মা ঘুমে। খুব করে ডাকলো কিন্তু উঠলে না। মারুয়ার ভয় হলো মা কি সেন্সলেস হয়ে গেলেন। ইউসুফ কথায় কথায় বলছিলেন এই ওষুধ না খেলে মার অনেক প্রবলেম হয়। মারুয়ার ভয়ে ঘাম ছুটে গেল। এই লোকটা যদি জানে ওনার মাকে ওষুধ দেয়নি, আমাকে জানে মেরে ফেলবে নিশ্চিত। একা একা বসে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। ইউসুফ ডাকাত হলেন। আসছি বলে মায়ের গায়ে কম্বল জড়িয়ে বলে, আই এম সরি, আপনি সুস্থ হয়ে আমাকে বাঁচান। ড্রয়িং রুমে ফিরে বলল, মা ঘুমে, বললেন উঠলে খাবেন। ঠিক দুপুরবেলা তো মা ঘুমান না, আর খাবার না খেলে অসুস্থ হয়ে যাবেন। খেয়েছেন তো? কি? কখন? মারুয়া বানিয়ে বানিয়ে বলল, আপনি আসার একটু আগে পাশের বাড়ি থেকে খাবার দিয়ে গেল। তিনি চমকে বললেন, পাশের বাড়ি থেকে খাবার? হ্যাঁ, উনি খেয়ে নিয়েছেন, বসুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। ইউসুফ হয়তো বিশ্বাস করলেন। মারুয়ার দিকে প্লেট এগিয়ে দিয়ে বললেন, স্পাইসি মিস করতে পারেন, আলাদা আছে। অথচ মারুয়ার কানে সব গেলই না। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। খেয়ে যদি তিনি মায়ের রুমে যান, আর গিয়ে পেটে চরম খিদে কিন্তু খাবারগুলো গলা দিয়ে নামছে না। প্লেট ঢেকে উঠে পড়লে তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, খাবার ভালো হয়নি? হ্যাঁ। তাহলে উঠে গেলেন? এমনি, পরে খাবো, পরে খাবো বলে মারুয়া ওপরে চলে গেল। ইউসুফ ওর বিহেভিয়ার ব্যতিক্রম ধরলেও এর কারণ খুঁজে পেলেন না। খাওয়া শেষে গেস্ট রুমে একটু গা এলিয়ে দিলেন বিশ্রামের জন্য, কিন্তু মনটা খচখচ করছে। সব তো ঠিক আছে, তাহলে এমন হচ্ছে কেন? এপাশ ওপাশ করতে করতে হাত লাগলো ঠান্ডা কিছুতে। বালুস তুলে দেখলেন ফোন। ইউসুফ আবার জায়গা মতো রেখে চুপ করে শুয়ে রইলেন। দুপুর বিশ্রাম নেওয়ার উত্তম, এতে ক্লান্তি দূর হয়। আমরা অনেকেই জানি যে দুপুরে খাবার পর বিশ্রাম নেওয়া সুন্নত, কিন্তু এমন কোনো হাদিস কোথাও পাওয়া যায়নি। রুমে গিয়ে হঠাৎ ফোনের কথা মনে পড়তেই মারুয়া ছুটে এলো গেস্ট রুমে। ইউসুফকে দেখে সন্দেহ হলো, লোকটা কি ওর ফোন চেক করেছেন? হাতের পাশেই তো রাখা। ইউসুফ উল্টো পাশ হয়ে চুপচাপ শুয়ে আছেন। নড়াচড়া পেয়ে চোখ খুলতে দেখলেন মারুয়া বেরিয়ে গেল রুম থেকে। রুমে এসে ফোন ওপেন করতেই মায়ের ফোন এসে ঢুকলো। কালকের ফিরানির আয়োজন চলছে বাড়িতে। মারুয়া খুশিতে মাখো মাখো হয়ে মায়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। বিকেলের শেষ ভাগ। আচমকা ঘুম ভেঙে গেল ইউসুফের। ঘড়িতে চোখ পড়তে হুড়মুড়িয়ে উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে গেলেন। আসরের টাইম পই পই করে চলে যাচ্ছে। শুয়ে থাকতে থাকতে কখন ঘুম লেগে গেল খেয়ালই ছিল না। নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করে মায়ের রুমের উদ্দেশ্যে গেলেন। নিচেই উঠে গিয়েছেন, অনেকের যাবৎ সাক্ষাৎ হয়নি। রুমে আসতে দেখলেন লাইট অফ। ইউসুফ চমকালেন, মা এখনও ঘুমোচ্ছেন। কিন্তু যখন পাশে আসলেন দেখলেন উনি প্রচণ্ড কাঁপছেন। ইউসুফ দ্রুত লাইট জ্বালিয়ে মায়ের গাল কপাল ছুঁয়ে দেখে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, মা, কি হয়েছে আপনার, কি হয়েছে? মায়ের চোখ নিভু নিভু, ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। ইউসুফ ব্যস্ত হয়ে মায়ের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছেন, কি হয়েছে? অন্য হাতে ডক্টরের নাম্বারে কল দিয়ে মাকে হেলান দিয়ে বসালেন। গ্লাসে পানি এনে খাইয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দিলেন ভালো মতো। কিছুক্ষণের মধ্যেই আসলেন ডক্টর। তাকে চেক আপ করে বললেন, উনি তো ভীষণ দুর্বল, খাননি? হ্যাঁ, দুপুরে খেয়েছেন তো? ওষুধ হয়তো খাননি, তাই দুর্বলতা বাড়ছে। ডক্টর ওনার পালস চেক করতে করতে জিজ্ঞেস করলেন, দুপুরে কি খেয়েছেন? মা এখানে না বোঝালেন। ইউসুফ প্রচণ্ড অবাক হলেন। মারুয়া তাহলে মিথ্যে বলেছেন? ইউসুফ কিচেন থেকে খাবার নিয়ে আসলেন, কিন্তু মা খেতেই পারলেন না। তাই ডক্টর স্যালাইন দিয়ে গেলেন, বলে গেলেন, সন্ধ্যার পর একটু সুস্থ বোধ করলে খাবার খাইয়ে দিতে হবে। সম্মতি দিয়ে তিনি দরজা লাগিয়ে আসলেন। মারুয়া দোতলা থেকে ডক্টরের ইউনিফর্ম পরা লোক বেরোতে দেখে চুপি চুপি মায়ের রুমের সামনে এলো। উঁকি মেরে দেখলো ইউসুফ মায়ের হাত নিজের হাতে জড়িয়ে একদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছেন। মারুয়া আবার চুপি চুপি রুমে ফিরে এলো। কিছুক্ষণের মধ্যে লোকটা হয়তো এসে মারুয়াকে ঝাড়ি দেবে, লাউডলি গালি দেবে, মারতেও পারেন। মারুয়া মনে মনে ধরে নিল আজ ওর খবর আছে। অপেক্ষা করতে লাগলো উনি আসার।
এসে গালিটালি দিয়ে কোনোভাবে এই বিষয়টার সমাধান হয়ে গেলেই বাঁচি। জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে মারুয়া। তিনি একবারও আসেননি, বরং নিজেই গিয়ে চেক করে আসছিলেন 2 বার। একবার দেখেছে তখনও আগের মতো মায়ের হাত জড়িয়ে ধরে বসে আছেন, আর একবার দেখছিল মাকে খাইয়ে দিচ্ছেন আর বলছেন, সরি মা, আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে খাইয়ে দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম ব্যস্ততায়, ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল হবে না, আপনাকে কষ্ট পেতে দিব না। ঘড়ির কাঁটা রাত 10টায়। ইউসুফ আসলেন রুমে। মারুয়া মনে মনে আগত ঝড়ের জন্য প্রস্তুত হলেন, কিন্তু তিনি বরাবরের মতোই শান্ত কণ্ঠে বলে গেলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।